প্রতি রাতে নিত্য নতুন মেয়েদের টাকার বিনিময়ে ভোগ করে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আয়ান মির্জা। তার কাছে মেয়ে মানুষ মানে চরিত্রহীন, সবাই টাকা ছাড়া কিছু বোঝে না। আজ রাতেও তার ব্যতিক্রম কিছু হয়নি। বিছানায় একটা পাতলা জর্জেটের শাড়ি পরে বসে আছে সেহরিশ। ভয়ে তার গা হাত পা কাঁপছে। এই বুঝি কখন সে ব্যক্তিটা আসে তাকে ভোগ করতে। কিছুক্ষণ আগে কানাডার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আজ সেহরিশ, এবং তার হাতে একটি বোর্ড আছে এবং সেটিতে লেখা আছে সে এক রাতের জন্য বিক্রি হবে। সেই সময় গাড়ি করে বাড়ি ফিরছিল আয়ান মির্জা। আজকে তার মাথাটা ঠিক নেই, তার কোনো কাজই সফল হচ্ছে না। হঠাৎ করে চোখ যায় রাস্তার ধারে থাকা বোরখা পরা মেয়েটির দিকে এবং সে লেখাটির দিকে। সে সঙ্গে সঙ্গে সিহাবকে বলে, শিহাব, গাড়ি থামা। সিহাব হচ্ছে আয়ানের অ্যাসিস্ট্যান্ট। সে আয়ানকে বলে, কেন স্যার, কি হয়েছে? আয়ান রেগে গিয়ে বলে, শালা শুয়োরের বাচ্চা, তুই আমার কাছ থেকে কৈফিয়ত নিচ্ছিস? তোকে একদম জানে মেরে ফেলবো। তুই জানিস না আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না? সিহাব কাঁচুমাচু কণ্ঠে বলে উঠল। সরি স্যার, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। বলেই সে গাড়ি থামায়। আয়ান সিগারেট টানতে টানতে শেহরিশের দিকে আগায়। আয়ান শেহরিশের কাছে গিয়ে দাঁড়ায়। শেহরিশ কিছুটা ভয় পেয়ে যায়। হঠাৎ আয়ান বলে ওঠে, What's your name? শেহরিশ কিছু বলে না। সে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে সে কখনো পড়েনি। আয়ান এবার একটু বিরক্ত বোধ করল। সে এবার চেঁচিয়ে বলে ওঠে, Hey lady, what's your name? Ayan Chaudhary never repeats anything. শেহরিশ এবার আরো ভয় পেয়ে গেল। সে ধীর কণ্ঠে বলল, সেহরিশ। আয়ান কিছুক্ষণ ভাবল, ভেবে বলল, বাংলাদেশি? শেহরিশ মাথা নেড়ে ছোট করে উত্তর দিল। হুম। আয়ান শেহরিশকে জিজ্ঞাসা করে, এখানে এত রাতে কি করছেন? শেহরিশ এবার একটু বিরক্ত হলো, বলল, দেখে তো আপনাকে নিরক্ষর মনে হচ্ছে না। তা কি লেখা আছে দেখতে পাচ্ছেন না? যদি এমনি ফালতু কথা বলতে আসেন তাহলে যান এখান থেকে। আমার কাজ আমাকে করতে দেন, যত সব। আয়ানের মাথা আগে থেকে গরমই ছিল। শেহরিশের সাথে যাও বা ভালো করে কথা বলছিল, কিন্তু শেহরিশের এমন কথা শুনে তার কান দিয়ে আগুন বার হলো। এতক্ষণ টানতে থাকা সিগারেটটা ফেলে মাটির সাথে পা দিয়ে মারিয়ে ফেলে আর রক্তচক্ষু নিয়ে শেহরিশের দিকে তাকায়। শেহরিশ আয়ানকে দেখে ভয় পেয়ে যায়। সলিড চরিত্রহীন রাস্তার মেয়ে, তুই আমার উপরে কথা বলিস? বল, কত লাগবে তোর? বল। কথাটা বেশ চেঁচিয়ে বলল আয়ান। শেহরিশের আয়ানের চিল্লানো শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তাও সে কোনো রকম নিজেকে সামলিয়ে বাধ্য হয়ে বলল, 8 লাখ। আয়ান জোরে জোরে হেসে দেয়। আয়ানের হাসির আওয়াজে শেহরিশের বুকের ভেতরটা ধক করে উঠল। অতঃপর আয়ান বলল, 8 লাখ টাকার জন্য তুই আমার উপরে কথা বলিস? দেখ তোরে আজ রাতে কি করি আমি, চল আমার সাথে। বলেই আয়ান শেহরিশকে হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে। এদিকে শেহরিশ কোনো উপায় না পেয়ে তার সঙ্গে যেতে লাগে, কারণ তার যে টাকাটা খুব প্রয়োজন। সিহাব গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল। হঠাৎ আয়ান বলে ওঠে, শিহাব, গাড়ি চাবি দে। কেন স্যার? হাই জানোয়ার, দেখ বেশি মাথা গরম করবি না, গাড়ির চাবি দে। সিহাব চুপচাপ গাড়ির চাবি দিয়ে দেয়। তারপর আয়ান শেহরিশকে গাড়ির মধ্যে বসিয়ে ড্রাইভিং সিটে বসে। সিহাব বেচারা সেই রাতে কষ্ট করে অন্য গাড়ির লিফট নিয়ে বাড়ি ফিরল। এদিকে আয়ান গাড়ি চালাচ্ছে আর একের পর এক সিগারেট ফুঁকছে। শেহরিশ পুরো রাস্তা আর কোনো কথাই বলল না, মাথা হেঁট করে বসেছিল। হঠাৎ শেহরিশ বুঝতে পারল আয়ান তার হাত ধরে তার একটা ভীষণ বড় বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। বাড়িটা ভীষণ পরিপাটি, সুন্দর করে গোছানো, কিন্তু শেহরিশ কোনো মানুষের অস্তিত্ব পেল না বাড়িতে। আয়ান তাকে তার বেডরুমে নিয়ে গিয়ে ছুঁড়ে মারে খাটের ওপরে এবং বলে, 30 মিনিট টাইম দিচ্ছে, রেডি হ।
তোর কত জোর আমি দেখব। কথাটা বলে আয়ান দরজাটা ধুম করে মেরে চলে যায়। শেহরিশ দরজা দেওয়ার আওয়াজে চমকে উঠল। সে বাধ্য মেয়ের মতন উঠে বোরকাটা খুলে ওয়াশরুমে চলে গিয়ে হাতে মুখে পানি দিয়ে বের হয়ে এসে বিছানায় বসে। বর্তমান শেহরিশ ভাবছে, যে তারে একটা নতুন জীবনের আলো দেখালো, তারে বাঁচাতে মরতে হলেও মরব, সে ছাড়া যে আর তার আর কেউ নেই। শেহরিশের ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ হলো। শেহরিশ দেখে আয়ান টলতে টলতে তার দিকেই আগাচ্ছে। মনে হয় নেশা করেছে। শেহরিশ তার চোখের পানি মুছে নিল, আর এদিকে আয়ান এসেই তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল আর ঠোঁটে জোরে জোরে কামড় দিতে লাগলো। শেহরিশ ছটফট করতে লাগলো, কিন্তু তার তো আর রেহাই নেই। সারা রাত শেহরিশের ওপর দিয়ে অনেক ধকল গেল। শেষ রাতের দিকে আয়ান তাকে ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। শেহরিশ আর সামলাতে না পেরে শুয়ে পড়ে। সকাল 7টা নাগাদ শেহরিশের ঘুম ভাঙে। তার গায়ে ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছুই নেই। পাশ ফিরে তাকালেই দেখতে পায় আয়ানকে। 6 ফুট লম্বা সাদা ধবধবে শরীরটার কিছু অংশের খামচির দাগে লাল হয়ে আছে। ঘুমন্ত মানুষটাকে দেখে মনে হচ্ছে কতটা নিষ্পাপ। সুঠাম চেহারার মানুষটির হাতের পেশিগুলি বেশ ফুলে ফেপে আছে। শেহরিশের শরীর প্রচণ্ড ব্যথা করছে। কাল রাতে প্রচণ্ড ধকল গেছে। মেয়েটাকে চিড়ে কুড়ে খেয়েছে আয়ান। শেহরিশ আবারও চোখ বুজল। প্রায় 2 ঘন্টা পর আবার ঘুম ভাঙল শেহরিশের। পাশে তাকিয়ে দেখে আয়ান নেই। হঠাৎই বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো আয়ান। শেহরিশ এবার কোনো মতে উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে কান্না করে দেয়। তার ঠোঁটের কোনা কেটে গিয়েছে, সেখানে রক্ত শুকনো হয়ে লেগে আছে। গায়ে বিভিন্ন জায়গায় লাভ হোয়াইট। সে শাওয়ার ছেড়ে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। প্রায় 1 ঘন্টা পর সে বাইরে বের হয়ে আসে। এসে দেখে ঘরে কেউ নেই। সে আবার তার বোরখাটা পরতে লাগলো। হঠাৎ করেই ঘরের মধ্যে আয়ান প্রবেশ করলো। সে বলল, নষ্টমী করে আবার বোরকা পরিস? শেহরিশ বলল, দেখুন, আমি আপনার সাথে একটা রাত কাটাতে এসেছিলাম। আপনি আমার অনেক উপকার করেছেন, যা আমি কোনোদিন ভুলব না। আর আমি বোরকা পরি বা অন্য কিছু করি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ এই নিয়ে কিছু বলবেন না। আয়ান এবার রেগে গেল। সে শেহরিশের কাছে এসে তার গাল টিপে ধরল আর বলল, বড্ড জোর তোর। বল, আয়ন মির্জার মুখের উপর কথা বলিস? শালা রাস্তার মেয়ে, সামান্য টাকার জন্য নিজের শত্রুত্ব বিলিয়ে দিস, আবার আমার উপরে কথা বলিস? বলে তার হাতে থাকা 8 লাখ টাকাটা ছুঁড়ে মারল শেহরিশের দিকে। আয়ান চলে যেতে নিলে শেহরিশ বলে ওঠে, আপনার কাছে এটা সামান্য টাকা হতে পারে, আমার কাছে এটা অনেক। বলে শেহরিশ টাকাগুলো কুড়াতে থাকলো। তখনই আয়ানের চোখ পড়ল শেহরিশের ঘাড়ে থাকা একটা কাটা দাগে। আয়ান শেহরিশকে কিছু বলতে যাবে তার আগেই ফোনে অন্তুর মেসেজ আসে। মেসেজটা দেখা মাত্রই ব্যালকনি থেকে অন্তুকে কল করলো। এদিকে শেহরিশ নেকআপটা পরে মুখ ঢেকে নিল এবং টাকাটা নিয়ে বের হয়ে গেল। বাংলাদেশের কোনায় কোনায় খোঁজ ওদের দুজনকে। আমার জ্যান্ত সামনে চাই, কলিজা ছিঁড়ে আমি কুত্তাদের খাওয়াবো। পরিবর্তে যা করা লাগে তাই কর, কিন্তু আমি ওদের আমার সামনে জ্যান্ত চাই। জি স্যার, আমি সম্পূর্ণ চেষ্টা করছি। অন্তুর ফোন রাখতেই আয়ান পেছন ফিরে তাকিয়ে দেখে শেহরিশ নেই। সে তাড়াতাড়ি করে নিচে নামে। ততক্ষণে দেখে শেহরিশ চলে গেছে। আয়ান সঙ্গে সঙ্গে শিহাবকে কল করে। এই গাধার বাচ্চা, কোথায় তুই? শিহাব বলে, স্যার আপনার তো গার্লফ্রেন্ডই নেই, তা আমাকে একটু গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে দেবেন না? আয়ান রেগে যায়। তারপর বলে, তোকে 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই। যদি 1 মিনিটও দেরি হয় তাহলে আমার বন্দুকের গুলি তোর বুক ভেদ করে 1 সেকেন্ডও সময় লাগবে না। কথাটা বলেই আয়ান ফোনটা কেটে দেয়। এদিকে শেহরিশ তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছায়। তাকে দুপুর 1টার মধ্যে 8 লাখ টাকা জমা করতে হবে। তার মিষ্টি মাকে তার বাঁচাতেই হবে, কারণ সে ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই। সে তাড়াতাড়ি যায়, গিয়ে টাকাটা জমা করে ডাক্তারকে বলে অপারেশন শুরু করে দিতে। ডাক্তার বলে, আমরা আর 1 ঘন্টার ভেতরে অপারেশন শুরু করব।
আপনার যদি রোগীর সাথে কিছু কথা বলার থাকে আপনি বলে নিতে পারেন। শেহরিশ বলল। ঠিক আছে। শেহরিশ তার মিষ্টি মায়ের কেবিনে যায়। গিয়ে দেখে তিনি শুয়ে আছেন। শেহরিশ মিষ্টি মায়ের পাশে গিয়ে বসে। শেহরিশ বসতেই মিসেস লিলি শেহরিশের দিকে তাকালো। শেহরিশ বলল, তোমার কিচ্ছু হবে না মিষ্টিমা, তোমার আর 1 ঘন্টা পর অপারেশন, তুমি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। মিসেস লিলি বেগমের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল বার হলো। সে বলল, মা, তুই এত টাকা কিভাবে জোগাড় করলি? শেহরিশ থতমত খেলো। প্রসঙ্গ এড়াতে সে বলল, সেসব কথা পরে হবে, তুমি আগে সুস্থ হয়ে যাও, তারপর না হয় পরে বলবো। মিসেস লিলি বললেন, আমি জানি তুই কোনো খারাপ কাজ করে টাকা জোগাড় করবি না। আমার তোর প্রতি বিশ্বাস আছে যে তুই যা করবি সৎ পথে করবি। মিসেস লিলির কথাটা শুনে শেহরিশের চোখ দিয়ে পানি পড়তে থাকলো। বোরকার সাথে নেকাব পরায় অতটা বুঝতে পারেনি মিসেস লিলি। শেহরিশ বলল, ঠিক আছে মিষ্টিমা, তুমি তাহলে রেস্ট নাও, আমি বাইরে থাকি। বলে সে চলে গেল। তার নিজের প্রতি খুব ঘৃণা লাগছে। তার কারণ তার মিষ্টিমা তাকে খুব বিশ্বাস করে, কিন্তু তার যে আর কোনো উপায় ছিল না। তাকে বাঁচাতে তাকে যেভাবে হোক টাকাটা জোগাড় করতেই হতো। আর হঠাৎ করেই 2 দিনের মধ্যে 8 লক্ষ টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব ছিল না। এদিকে বেচারা শিয়াব যেমন করে হোক তাড়াতাড়ি আয়নের বাড়িতে আসে। দেখে আয়ান সোফায় বসে বন্দুক নিয়ে দেখছে। শিহাবের তো যায় যায় অবস্থা। সে আয়ানের সামনে গিয়ে বলে, স্যার বলুন। আয়ান তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, 20 সেকেন্ড লেট। এবার কি হবে তোর? শিহাব ব্যঙ্গ করে বলে। স্যার 20 সেকেন্ডই তো। আয়ান এবার একটা ভ্রু উঁচু করে শিহাবের দিকে তাকায়। শিহাব বুঝতে পারে যে এমনভাবে ব্যঙ্গ করে মজা করাটা ঠিক হয়নি। সে বলে, প্লিজ গার্লফ্রেন্ডের জন্য ছেড়ে দিন, খুব কষ্ট করে এখানে এসেছে, আপনার তো আর বলতে কেউ আর বলল না শিহাব। সে সম্পূর্ণ বিষয়টা এড়াতে বলল, হ্যাঁ স্যার বলুন, আপনি কিসের জন্য ডেকেছিলেন? আয়ান আর কিছু বলল না শিহাবকে। সেও প্রসঙ্গটা পাল্টে দিল, বলল, গত রাতে যে মেয়েটা আমার সাথে রাত কাটিয়েছিল ওরে জ্যান্ত আমার সামনে চাই। যেমন ভাবি হোক, যেখান থেকে হোক, পুরো ক্যানাডা খুঁজে আমার সামনে নিয়ে আসবে। আর হ্যাঁ, কোনো রকম যেন শুরুটা আজ না আসে, নয়তো তুই খুব ভালো করে জানিস তোর কি হতে পারে। এবার যা, কাজে লেগে পড়। শিহাব বলল। স্যার 1 কাপ কফি। আয়ান রাগান্বিত চোখে শিহাবের দিকে তাকালো। শিহাব বলল, আচ্ছা ঠিক আছে, খাবো না। আসলে আসলে কি? শিহাব বলল, স্যার মেয়েটার কোনো ফটো বা কিছু না হলে মেয়েটাকে খুঁজবো কি করে? আয়ান রাগান্বিত কণ্ঠে বলল, তোর দায়িত্ব দিয়েছে এমনি এমনি? জানি না, যেখান থেকে হোক ওই মেয়েকে আমার সামনে হাজির কর। শিহাব বলল, স্যার মেয়েটাকে খুঁজে দিলে কিছুদিনের জন্য ছুটি দেবেন তো? আসলে স্যার আপনার জন্য আমার বিয়েটা আটকে আছে, ছুটি না দিলে বিয়ে কেমনে করবো বলেন তো? আয়ান এবার উঠে দাঁড়ায়, বিরক্তির স্বরে বলে, শাল শুয়োর, তোর কাজটা যে দিয়েছে আগে সেই কাজটা কর, না করতে পারলে জন্মের ছুটি দিয়ে দেবো। চলে যা এখান থেকে। শিহাব বলে, যাচ্ছি স্যার, আপনি তো না হয় বিয়ে করবেন না, তা আমার বিয়েটা তো হতে দিন। আয়ান আবার বলে, তুই বাড়ি থেকে বের হবি কিনা? জানোয়ার, দূর হয় এখান থেকে। শিহাব বিড়বিড় করতে করতে চলে যায়। বিয়ের আমি? দুনিয়ায় কোনো মেয়েই ভালো না, সব মেয়েরা চরিত্রহীন, সব টাকা ছাড়া কিছুই বোঝে না। কি দরকার বিয়ে করার? যেমনভাবে চলছে চলুক। কথাটা বলেই মিস জেনিকে ডাক দেয় আয়ান। মিস জেনি আসতেই আয়ান বলে ওঠে, 1 কাপ হালকা চিনি দিয়ে কড়া করে কফি করে নিয়ে আসেন। মিস জেনি মাথা নেড়ে চলে যায়। মিস জেনি হচ্ছেন আয়ানের কেয়ারটেকার। বাড়ির সমস্ত কিছু তিনি সামলান। মিস জেনির পরিবারে তার মেয়ে ছাড়া আর কেউ নেই। তার হাজবেন্ড 2 বছর আগে হার্ট অ্যাটাক করে মারা যায়। তার মেয়ে হোস্টেলে থাকে। আর জেনি গত 2 বছর ধরে আয়ানের কেয়ারটেকার হয়ে সব কিছুই সামলাচ্ছেন। কিছুক্ষণ পর মিস জেনি কফি নিয়ে আসে। সেটা নিয়ে আয়ান ঘরে চলে আসে। এসে ব্যালকনিতে দাঁড়িয়ে তার মামা হামিদকে ফোন করে। এতদিন পর মনে পড়লো আমার কথা। আচ্ছা বল, কাজ ছাড়া তার কোনো ফোন করিস না?
তা অফিস কেমন চলছে? কোনো অসুবিধা হয়েছে কি? আয়ান ছোট করে উত্তর দিল। না, সবকিছু ঠিকঠাক। হামিদের একটু খটকা লাগলো। সে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? না মানে এমনভাবে কথা বলছিস। আয়ান বলে, আসলে মামা, আসলে কি কি বলতে চাচ্ছিস সরাসরি বল। আসলে মিনু ফুপির মেয়ে এখন কোথায় আছে জানো? আয়ান হঠাৎ এই কথাটা জিজ্ঞাসা করবে হামিদ আশা করেনি। তিনি বললেন, আসলে সেই দিন তোকে আমরা কানাডাতে নিয়ে আসার আগে শেহরিশকে বাংলাদেশের একটা অনাথ আশ্রমে দিয়ে আসি। তারপর জানিস তো সব ঝামেলায় আর খোঁজ নেওয়া হয়নি। আয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার মামাকে বলে, একটু খোঁজ নিয়ে দেখো তো মেয়েটার কি অবস্থা এখন। তুই হঠাৎ ওই মেয়ের খোঁজ কেন নিচ্ছিস? মানে? হামিদের বলার মাঝে আয়ান বলে, জানি না কেন, কিন্তু আমার ওই মেয়ের খোঁজ চাই। দেখো, যেমন ভাবি হোক, আমাকে ওর ডিটেলসটা দাও। বলেই ফোন কেটে দিল আয়ান। কফিটা শেষ হতেই ব্যালকনিতে সোফায় বসে সিগারেট খেতে লাগলো। তুমি কি সেই সেরিস যার কথা আমি ভাবছি? না না, এটা হতে পারে না। একটা নাম তো অনেক মানুষের হয়। দোষ, কিসব ভাবছি আমি। আমি কিন্তু ওই ঘাড়ের কাঠার দাগটা, না না, ওই চরিত্রহীন মেয়ে মিনু ফুপির মেয়ে হতে পারে না। এসব কথা ভাবতে ভাবতে একসাথে প্রায় 4-5টা সিগারেট খেয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর এদিকে অপারেশন থিয়েটারের সামনে বসে আছে সেহরিস ও তার 2 বান্ধবী। হঠাৎ করে তাদের মাঝে থেকে একজন বলে ওঠে, শেহরিস, চল খেয়ে নিবি। সকাল থেকে কিছুই খাসনি মনে হয়। অপারেশন শেষ হতে এখনো 2 ঘন্টা বাকি। চল কিছু খেয়ে নিবি। সেহরিস জানালো। না রে, তোরা খা, আমার ভালো লাগছে না। সিমি জানায়, দেখ, আন্টির কিচ্ছু হবে না, নিজেকে শক্ত কর, চল আমাদের সাথে খেয়ে নিবি। এরিকা এবং সিমির জোড়াজোড়িতে সেহরিস বাধ্য হয়ে খেতে গেল। খাওয়া দাওয়া শেষে আবার ফিরে এসে সেখানে ওয়েট করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পর ডাক্তার বের হলেন। তিনি জানান, অপারেশন সাকসেসফুল হয়েছে, ওনার জ্ঞান ফিরেছে। আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেহরিসের মনে হলো তার বুক থেকে একটা পাথর সরে গেছে। সে ডাক্তারকে জানায়, আমি কি ওনার সাথে এখন দেখা করতে পারি? ডাক্তার জানান, হ্যাঁ, তবে একজন, আর বেশিক্ষণের জন্য নয়, 5 মিনিট। সেহরিস আস্তে আস্তে ভেতরে যায়, গিয়ে মিসেস লিলির পাশে বসে। সেহরিস বলে, কেমন আছো মিষ্টিমা? মিসেস লিলি জানান, তোর মতন একটা মেয়ে থাকলে আর কেউ খারাপ থাকতে পারে? সেহরিস আর কিছু জিজ্ঞাসা করে না, ভয়ে। যদি তিনি আবার জিজ্ঞাসা করে যে এত টাকা কোথায় পেয়েছিস, তাই সে আর কথা বাড়ায় না। সে তার মিষ্টি মাকে বলে, ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি তাহলে ফিরে যাই, কালকে আবার আসবো। আর ওষুধগুলো ঠিকঠাকভাবে সময় মতো খেয়ে নিও। কথাটা বলে সেহরিস বেরিয়ে এলো। ডাক্তারের কেবিনে ঢুকলো। ডাক্তারকে জিজ্ঞেস করলো, পেশেন্টকে কবে ছুটি দেওয়া হবে? 2 দিন পর আপনি পেশেন্টকে নিয়ে যেতে পারবেন। সেহরিস ডাক্তারের সাথে আরও কিছু কথা বলে বাড়ি চলে আসলো। বাড়ি আসতেই প্রায় রাত 11টা বাজলো। বাইরে থেকে খাবার পার্সেল করে নিয়ে এসেছিল, সেটা খেয়ে রাত্রে ঘুমাতে যায়। সে কখনো ভাবেনি যে এরকম একটা অপরিচিত দেশে এসে সে একটা বিশ্বস্ত মানুষ পাবে, যে তাকে পুরো মায়ের মতো করে আগলে রাখবে। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। এদিকে আয়ানে অফিসের থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বাজলো। মাঝ রাস্তায় সে একটা কফি শপে দাঁড়ালো। সে কফি খাচ্ছে আর হঠাৎ করে সেই মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে আসলো। সে কিছুটা বিরক্তি নিয়ে রাগান্বিত স্বরে বলল, কি হচ্ছে কি আমার সাথে? আয়ন মির্জা, যার কিনা মেয়ে মানে বিরক্তিকর লাগে, তার সাথে এসব কি হচ্ছে? আয়ন মির্জা, কন্ট্রোল কন্ট্রোল। এইসব আওড়াতে আওড়াতে সে এক হাতে সিগারেট ধরিয়ে আর এক হাত দিয়ে গাড়ি চালাতে লাগলো। রাত্রে বাড়ি ফিরে সে আর কিছু খেলো না, শুয়ে পড়ল। একটা মেয়ে এসেছিল অবশ্য, কিন্তু আজ প্রথম এমন কোনো দিন আসলো যেখানে আয়ন মির্জা কোনো মেয়ের সঙ্গ দেয়নি রাতে। বিধায় সেই মেয়েটি টাকা নিয়ে চলে গেল। পরের দিন সকাল হতেই শিহাবের ফোন বেজে উঠল। শিহাব ফোন তুলে বলল,
কে রে তুই, সকাল সকাল ফোন করছিস? গার্লফ্রেন্ড নেই তোর নাকি? জানিস না যে গার্লফ্রেন্ড থাকলে রাত জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হয়? সকাল সকাল শিহাবের কথা শুনে আয়নের মাথা গরম হয়ে গেল। সে ফোনের ওই পাশ থেকে চেঁচিয়ে বলে উঠল, ওই শালা জানোয়ার, কার সাথে কথা বলছিস তুই? তুই জানিস না? শিহাব শুয়েছিল। হঠাৎ এত সকালে আয়ন কল করবে সে ভাবতে পারেনি। সে তাড়াতাড়ি করে খাট থেকে উঠে এক লাফে বসে পড়ল। তোতলাতে তোতলাতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনি এত সকালে আমাকে ফোন করবেন। আয়ন এবার রেগে গিয়ে বলল, কি আর বুঝতে পারিস তুই? তোর যে কাজটা দিয়েছিলাম সে কাজটা তুই করেছিস? শিহাব কিছুটা ঘাবড়ে যায়। সে আয়নকে বলল, আমি কি করে তাকে খুঁজে পাবো আপনি বলেন? আমি কি তাকে দেখেছি? সে তো সেদিন মুখে নেকাব পড়েছিল। আরে না, আপনি তার কোনো ফটো আমার কাছে দিয়েছেন। আমি যদি তাকে রাস্তায় এমনিও দেখি তাহলে কি আমি তাকে চিনতে পারবো? আপনি বলেন। আপনি তো তার সাথে একটা রাত কাটিয়েছেন, আপনি নিশ্চয়ই তার মুখটা দেখেছেন। আমি কি করে তার মুখটা দেখবো আপনি বলেন? আয়ন এবার শিহাবকে ধমকিয়ে বলে, দিন দিন তোর বড্ড বার বাড়ছে। লিমিট ক্রস করে ফেলছিস তুই। লিমিটের মধ্যে থেকে কথা বল। তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? বুঝতে পেরেছি, তোর দ্বারা এই কাজ হবে না। যা করার আমাকেই করতে হবে। বলে ফোনটা রেখে আলমারি থেকে একটা কালো শার্ট আর কালো প্যান্ট পরে গাড়ি নিয়ে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। মিসেস লিলি একটা রেস্টুরেন্ট চালান। তার কোনো সন্তান নেই। আসলে তিনি বিয়ে করেননি। সে তার জীবনে তাহার নামে একজন ব্যক্তিকে ভালোবেসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন তিনি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপরে তিনি আর দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাননি। কিছু বছর আগের কথা। অনাথ আশ্রম থেকে পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে কানাডাতে পড়াশোনা করতে আসে সেহরিশ। নতুন শহরে তার সব কিছুই অচেনা ছিল, কিন্তু তার দেখা হয়ে যায় মিসেস লিলির সাথে। তারপর থেকে সে মিসেস লিলির সাথে থাকতে শুরু করে এবং তার সাথে তার রেস্টুরেন্টের কাজেও হেল্প করতে থাকে এবং পড়াশোনা করে। এমনভাবেই চলছিল সব কিছু। তারপর অনেক বছর কেটে যায়। এর মধ্যে সেহরিশ বাংলাদেশে তার আশ্রমেও গিয়েছিল ছুটি কাটাতে। মিসেস লিলির সাথে তার সম্পর্ক মা মেয়ের মতো। মিসেস লিলির কোনো সন্তান না থাকায় লিলি সেহরিশকে সন্তানের মতন করে দেখে, আর সেহরিশের মায়ের কমতিটাও পুরো হয়ে যায়। তাই সেহরিশ মিসেস লিলিকে মিষ্টিমা বলেই রাখে। আজ সকাল সকাল সেহরিশ উঠে সব কাজ তাড়াতাড়ি সেরে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে সে মিসেস লিলির কেবিনে যায়। গিয়ে দেখে লিলি শুয়ে আছে। সেহরিশ বলে, কেমন আছো মিষ্টিমা? লিলি এবার উঠে বসে এবং বলে, ভালো আছি আগের থেকে। কিছু খেয়েছিস? সেহরিশ বলল, হ্যাঁ। আমার রিলিজের ব্যাপারে এই ডাক্তার কিছু বললো? সেহরিশ বলে, হ্যাঁ, কালকে ছুটি দেবে। লিলি এবার মুখটা মলিন করে বলল, আচ্ছা মা, এত টাকা কোথায় পেয়েছিস? সেহরিশ চায় না যে তার মিষ্টিমা কোনো কষ্ট পাক, তাই সে সত্যিটা লুকাতে বলল, লোন নিয়েছি। তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমি ভালো জব করব একটা, পরে দিয়ে দিব। প্লিজ মিষ্টিমা, তুমি ছাড়া আমার কেউ নেই। প্লিজ তুমি চিন্তা করো না, আর এই বিষয়ে কোনো কথা বলবা না প্লিজ। মিসেস লিলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আসলে তারা দুইজন একে অপরের প্রতি অনেক দুর্বল, তাই সে আর কিছু বললেন না। এইভাবেই কেটে গেল প্রায় 1 মাস। মিসেস লিলিও এখন সুস্থ। তারা দুইজন মিলে তাদের রেস্টুরেন্ট ভালোই চালাচ্ছে। সেহরিশের মায়ের মৃত্যুবার্ষিকী আর কিছুদিন পর, তাই সে মিসেস লিলিকে বলল, মিষ্টিমা, বল। মায়ের সামনে মৃত্যুবার্ষিকী, তাই ভাবছি দেশে ফিরবো। মিসেস লিলি বললেন, ঠিক আছে, কিন্তু মা এবার তোকে একা যেতে হবে। রেস্টুরেন্টে এখন কাস্টমারের প্রচণ্ড চাপ। আমি চাচ্ছি না এখন রেস্টুরেন্টটা বন্ধ হোক। সেহরিশ হেসে বলল, এটা কোনো ব্যাপার না। এদিকে অফিসে আসতেই আয়ানের ফোন কল আসে। অন্তর। আয়ান কল রিসিভ করতেই ওপাশ থেকে, স্যার, রহমত মাহমুদকে আমরা আটক করেছি, আপনি তাড়াতাড়ি দেশে আসুক। কথাটা শোনা মাত্রই আয়ান কল কেটে শিহাবকে কল করে বলে, শিহাব, তাড়াতাড়ি 2টি টিকিটের ব্যবস্থা কর। রহমত মাহমুদ আমাদের আটকে আছে। 1 ঘন্টার মধ্যে যা করার কর,
আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে যেতে হবে। তুই সব গুছিয়ে নে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আয়ান মির্জা। তার গন্তব্য এখন বাংলাদেশ। পকেট থেকে ফোন বার করে সে অন্তুকে কল দিল। শোন, ওই জানোয়ারটাকে পানি ছাড়া কিচ্ছু দিবি না। আমার মা আব্বুর যেমনভাবে মেরেছিল তার থেকেও নিকৃষ্টভাবে আমি ওর মৃত্যু দেব। তার আগে তোর ওর মুখ থেকে বার কর গোলসের মাহমুদ কোথায়। আর হ্যাঁ, মেরে মেরে আত্মারা করবি, তাও ঠিক, কিন্তু ওর মৃত্যু যেন আমার হাতেই হয়। আয়ান কথাটা বলেই ফোন রেখে রওনা দেয় দেশের উদ্দেশ্যে। এদিকে হামিদ অনেক কষ্টে সেই অনাথ আশ্রমের সাথে যোগাযোগ করে। আশ্রমের ম্যানেজারের ফোন নাম্বার জোগাড় করে। সে আশ্রমে ম্যানেজার রহিমকে ফোন করে। রহিমের বয়স প্রায় 65 বছর। সেহরিশকে হামিদ তার হাতে তুলে দিয়েছিল। হ্যালো, কে বলছেন? হামিদ বলে উঠল, আপনি হয়তো আমাকে এখন চিনবেন না। আজ থেকে 21 বছর আগে শেহরিশ নামের মেয়েকে আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমি হামিদ মির্জা। রহিম খানিকক্ষণ চুপ থেকে মনে করার চেষ্টা করে। এরপর বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, সেদিন কি আর ভোলা যায়? নূরের মতো একটা মিষ্টি মেয়েকে আপনি আমার আমানতে দিয়ে গিয়েছিলেন, তা হঠাৎ এত বছর পর। আর সেজুতি আর আরিয়ান মির্জার ছেলে আয়ান মির্জা কেমন আছে? হামিদ এবার বলে, হঠাৎ নূরের মতো মেয়েটারই খোঁজ নিতে হলো। আয়ান মির্জা আমাকে আদেশ দিয়েছে। তা সে এখন কোথায় আছে? রহিম এবার বলে উঠল, আজ থেকে 7 বছর আগে শেহেরি সেখানে স্কলারশিপ পেয়ে কানাডাতে চলে গিয়েছে। মাঝে মধ্যে আসে এখানে আমাদের সাথে দেখা করতে। কোনো ফটো আছে আর কোনো কন্ট্রাক্ট নাম্বার? রহিম বলল, হ্যাঁ আছে। ঠিক আছে, আপনি আমাকে ওর ডিটেলসগুলো মেল করে পাঠিয়ে দিন। রহিম বলল, ঠিক আছে, দেব। আমাদের শেহরিশমা খুব মিষ্টি। কানাডাতে থেকেও আমাদের সবার খবর নেয়। কিন্তু কেমন কপাল, ছোটবেলায় সে যখন 4 মাস নিজের আব্বারে হারাইলো, আর 3 বছর বয়সে তার মাটাকেও হারাইলো। আজ থেকে 21 বছর আগের কথা ভাবতেই। আর কিছু বলতে পারলেন না রহিম। ওপাশ থেকে হামিদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। 21 বছর আগে। হামিদ, তুই আমার একমাত্র ভরসা। আমার ছেলেটাকে তুই একমাত্র রক্ষা করতে পারবি। তুই আর মরিয়ম আমার ছেলেটাকে কানাডাতে নিয়ে যা। ওই গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আয়ানের বাবা আরিয়ান মির্জা দেশ ও বিদেশের নামকরা বিজনেসম্যান ছিলেন। আরিয়ান মির্জা আর গোলজার মাহমুদ মিলে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত করেন। শুরুর দিকে যখন মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশে ও বিদেশে বিশেষ খ্যাতি লাভ করতে পারেননি, তখন গোলজার মাহমুদ আরিয়ান মির্জার সঙ্গ ছেড়ে দেন। তারপর থেকে তিনি নিজ হাতে সব সামলাতে থাকেন এবং মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশ ও বিদেশে ধীরে ধীরে প্রচুর খ্যাতি লাভ করতে শুরু করে। তারপর সে যদি আর আরিয়ান মির্জার ঘরে আলো করে আয়ান আসে। এভাবেই চলতে থাকে তাদের জীবন। আজ আরিয়ান আর সেজুতির বিবাহ বার্ষিকী। তারা আজ আয়ানকে নিয়ে একটা পার্কে বেড়াতে আসে। আয়ানের তখন 5 বছর বয়স। সে পার্কে খেলা করছিল আর আরিয়ান আর সেজুতি একটা বেঞ্চে বসেছিল। হঠাৎ একটা মহিলা কোলে তার ফুটফুটে একটা নূরের মতন দেখতে মেয়েকে সাথে নিয়ে কয়েকটা ফুল নিয়ে তাদের দিকে এগিয়ে আসে এবং বলে, ভাই, ভাবির জন্য কিছু ফুল নিন। সারাদিন কিছু খাই নাই, মেয়েটারেও খাওয়ানোর কিছু নাই। আরিয়ান তার কাছ থেকে একটা ফুল নেয়। তার বদলে তাকে 500 টাকার একটা নোট বের করে দেয়। এদিকে সেজুতি সে ছোট্ট বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে তার সাথে খেলা করছে। সে মিনুকে জিজ্ঞেস করে, আপনার মেয়ের নাম কি? মিনু একগাল হেসে বলে ওঠে, সেহরিশ। সেজুতি একটু অবাক হয়ে বলে, এত ছোট মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছেন? মিনু কণ্ঠ খাদে নামিয়ে বলে, আর কি বলবো আপা, আমার ভাগ্য তো খারাপ, সাথে আমার মেয়েটারও। আমাদের খুব সুন্দর গোছালো সংসার ছিল। ওর আব্বা সিএনজি চালাতো। ওই যখন 4 মাস বয়স তখন ওর বাবা সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আমার আর আমার মেয়েরে আমার শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর আমিও প্রেম করে বিয়ে করেছিলাম, তাই আমার আব্বা আম্মাও মেনে নেয়নি। তাই এখন একটা ভাড়া বাড়িতে থাকে। আমি খুব কষ্ট করে ফুল বিক্রি করে আমার আর আমার মেয়ের পেট চালাই। কথাগুলো বলতে বলতে মিনু ডুকরে কেঁদে উঠল। এদিকে
আরিয়ানও তার কথা শুনছিল। হঠাৎ সে শেহরিজকে সেজুতির কোল থেকে তার কোলে নেয়। আসলে মেয়েটার মুখটা এত মায়াবী যে যে কেউ দেখলে মায়ে পড়ে যাবে। আরিয়ান বলে, আমার নাম আরিয়ান, আর এটা আমার ওয়াইফ সেজুতি। আমাদের একটা ছেলে আছে আয়ান। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমাদের বাড়ি চলেন। সেজুতি রান্নার কাজে একটু সাহায্য করবেন, আর আমার আয়ানের একটা খেলার সঙ্গীও হয়ে যাবে। মিনু আরিয়ানের কথাটা শুনে আর থাকতে পারল না। সে জোরে জোরে কেঁদে দিল। সেজুতি বলল, এই আপনি একদম কাঁদবেন না। আপনি আমাকে আপা বলেছেন, তাই আমার কথা আপনাকে শুনতে হবে। চুপ করেন বলছি, আর চলেন আমাদের সাথে আমাদের বাড়ি। আর আপনার আর আমার শেহরিশের জন্য আপনাদের বাড়ি থেকে যা যা জিনিস নেওয়ার এগুলো নিয়ে একেবারে আমাদের সঙ্গেই আপনি যাবেন এখন। মিনু কান্না করতে করতে বলল, আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দেব। মিনু কিছু বলে ওঠার আগেই আরিয়ান বলে উঠল, কোনো ধন্যবাদ দিতে হবে না। আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়ি গেলে আমরা খুব খুশি হব। তখনই আরিয়ান ছুটে আসলো। এসে বলল, আব্বু, কে এই মেয়ে? আর তোমার কোলে কি করে? আরিয়ান একটু হেসে বলে, আজ থেকে তোমার একজন নতুন খেলার সঙ্গী হয়ে গেল। আজ থেকে সে আমাদের বাড়িতে থাকবে। আয়ান অবাক হয়ে বলে, সত্যি? আরিয়ান হেসে জবাব দেয়। হ্যাঁ। বলেই তারা পার্ক থেকে বের হয়ে এসে গাড়িতে করে মিনুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। শেহরিস তখন তার মায়ের কোলে ঘুমিয়ে গেছে। আয়ান বলে, আচ্ছা আম্মু, এই মেয়ের নাম কি? সেজুতি হেসে বলে ওঠে, শেহরিশ। আয়ান বলে, মিষ্টি মেয়ের মিষ্টি নাম। আচ্ছা, এই মেয়ে সত্যি আমাদের সাথে থাকবে? সেজুতি বলে, তারা সবাই চলে আসে মিনুদের বাড়ি। তারা বাড়ি ঢুকতেই দেখে একটা ঘরে তারা সাথে সেখানে এক সাইডে রান্না করে আর এক সাইডে নিজেই ছোট্ট করে বিছানা করা, যেখানে তারা ঘুমায়। এটা দেখে সেজুতি আর আরিয়ান একে অপরের মুখের দিকে তাকায়। ততক্ষণে শেহরিশ ঘুম থেকে উঠে গেছে। সে খুব শান্ত মেয়ে। আরিয়ান শেহরিশকে কোলে নিল। মিনু তাড়াতাড়ি করে বিছানাটা ভালো করে পরিষ্কার করে তাদের উদ্দেশ্যে বলল, কিছু মনে করিয়েন না, এখানে বসেন, আমি একটু চা বসাই। আরিয়ান বলে, না আপা, চা করতে হবে না। আপনি তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নিন, আর জামা কাপড় আর আপনার প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছু নিতে হবে না। আসলে আমার একটু ইমার্জেন্সি অফিসে যেতে হবে। আপনি না হয় আমাদের বাড়িতে গিয়ে আমাদের চা করে খাইয়েন। সেজুতি বলল, হ্যাঁ তাই হবে। তখন আয়ান বলে উঠল, আব্বু, চকলেট খাবো। আরিয়ান বলল, ঠিক আছে। আচ্ছা সেজুতি, তুমি ওনাকে হেল্প করো জিনিসপত্র গোছাতে, ততক্ষণ আমি আয়ান আর শেহরিশ গিয়ে চকলেট কিনে আনি। বলেই আরিয়ান আয়ান আর শেহরিশকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সামনের দোকানে গিয়ে তাদের দুজনকে চকলেট কিনে দেয়। আরিয়ান শেহরিশ আর আয়ানকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে আয়ানকে বলে, শোনো, আমি তোমার মায়ের কাছে যাচ্ছি, তুমি শেহরিশের খেয়াল রাখো। আয়ান মাথা নেড়ে হ্যাঁ বলল। আয়ান চলে গেল। শেহরিশ মজা করে চকলেট খাচ্ছে আর আয়ান তার দিকে তাকিয়ে তার খাওয়া দেখছে। আয়ান বলে, তুমি খুব সুন্দর করে খাও। শেহরিশ খেতে খেতে ছোট্ট করে মাথা নেড়ে বলে। হুম। শেহরিশ খাওয়া শেষ করে আয়নের দিকে তাকায়। তাকিয়ে তার হাত থেকে আধ খাওয়া চকলেটটা ছিনিয়ে নিয়ে খেতে শুরু করে। আয়ান অবাক কণ্ঠে বলে, এই মেয়ে, তুমি আমার চকলেট কেন নিলে? ওটা আমার। শেহরিশ আয়নের দিকে তাকিয়ে মুখ ভেঙচে কাটে আর আয়ান শেহরিশের চুলগুলো এক হাত দিয়ে ধরে টেনে দেয়। শেহরিশ আয়নের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। এই চুপ করো, আম্মু আমাকে বকবে। শেহরিশ তো চুপ করার নাম নেই। আয়ান এবার শেহরিশের কাছে গিয়ে তার মুখ চেপে ধরল। চুপ। শেহরিশ বেচারি মুখ দিয়ে আর আওয়াজ করতে পারছে না। তখনই আরিয়ান আসলো। এই কি করছো আয়ান? ওর লাগছে তো। আয়ান সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আর বলে, আমার চকলেট কেড়ে খেয়ে নিয়েছে, তাই আমি ওর চুল টেনেছে আর ভ্যা ভ্যা করে গেছে। শেষের কথাটা বেশ নাটকীয়তার সুরে বলল আয়ান। আরিয়ান এবার শেহরিশকে কোলে তুলে নেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ি ফিরে তোমাদের জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো।
তখনই সেজুতি আর মিনু সব জিনিসপত্র নিয়ে বার হয়। তারপর তারা সবাই বাড়ি চলে আসে। সেজুতি মিনুকে তার ঘর দেখিয়ে দেয় এবং বলে জিনিসপত্র ঠিকঠাক করে নিতে। এদিকে আরিয়ান অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। মিনু সব জিনিসপত্র ঠিকঠাক করে নেয়। শেহরিশ ততক্ষণ ঘুমিয়ে পড়েছে। মিনু এবার কিচেনে যায় সেজুতিকে হেল্প করতে। আয়ান বসে বসে ড্রয়িং রুমে খেলা করছিল। হঠাৎ সে উঠে রান্নাঘরে গেল। তারপর বলল, সেহু কই? সেজুতি ভ্রু কুচকালো, বলল, সেহুকে। আয়ান একটু টেনে টেনে বলল। আরে সেহরিশ। সেজুতি আর মিনু একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। মিনু বলে, সেহরিশ ঘরে ঘুমাচ্ছে। আয়ান এবার 1 মিনিটও অপেক্ষা না করে পেছন ঘুরে দৌড় লাগায়। সেজুতি বলে, আরে আয়ান কোথায় যাচ্ছ? আয়ান দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলে, সেহুর কাছে। আস্তে দৌড়াও। এদিকে আয়ান দৌড়ে ঘরে চলে যায়। গিয়ে দেখে সে বিছানায় ঘুমাচ্ছে। সে এবারে বিছানায় সাইডে বসে শেহরিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আনমনা হয়ে বলে, মেয়ে, তুমি সুন্দর কিন্তু দুষ্ট। আমার চকলেট খেয়ে নাও। বলে শেহরিশের মাথায় হাত বুলিয়ে দেয়। পরের দিন এই নাও শেহরিশ, তোমার জন্য চকলেট। আয়ান সোফায় বসেছিল। সে দৌড়ে এসে বলে, আর আমার? আরিয়ান বলে, তুমি এখন বড় ভাই হয়ে গেছো, তাই এখন তোমার চকলেট খেতে নেই। না, আমি ওর ভাইয়া না। ওকে আমার ভাইয়া পড়বে না, ও দুষ্ট। আরিয়ান হাসে। এদিকে আয়ান বুকে হাত গুজে পেছন ফিরে চুপচাপ হেঁটে গিয়ে সোফায় বসে পড়ে। তখনই শেহরিশ দৌড়ে তার কাছে যায়। সে তার হাতে থাকা একটা চকলেট এগিয়ে দিয়ে বলে, নাও। না, আব্বু তোমাকে দিয়েছে, তুমি খাও। শেহরিশ এবার চকলেটের প্যাকেটটা ছিঁড়ে কিছু চকলেট আয়ানের মুখে গুজে দিয়ে মুখ বাঁকিয়ে বাকি চকলেটটা নিয়ে চলে যায়। আয়ান সেটা চিবাতে চিবাতে বলে, পেতনে। সময় কারোর জন্য থেমে থাকে না। আস্তে আস্তে কেটে যায় প্রায় 1 বছর। শেহরিশের আর আয়ানের সম্পর্ক এখনও আগের মতোই আছে, দুষ্টু মিষ্টি। আরিয়ানের মাথায় এখন প্রচণ্ড চাপ। সে ঠিক ভেবে পারছে না কি করবে রাতের বেলা। সেজুতি, একটু ব্যালকনিতে চলো। সেজুতি ব্যালকনিতে যায়। আরিয়ান ওকে পেছন থেকে জড়িয়ে কাঁধে মুখ রাখে। সেজুতি বলে, কি করছো কি? আয়ান ঘুমাচ্ছে, উঠে যাবে। আরিয়ান একই ভঙ্গিতে বলল, উঠবে না, চুপ করো, তোমাকে কিছু কথা বলবো। সেজুতি কিছুটা বিস্মিত হয়। সে বলে, কি কথা? আরিয়ান সিরিয়াস হয়ে বলে, যা বলি মন দিয়ে শোনো। এবার আরিয়ান সেজুতির সামনে এসে তার হাত দুটো ধরে আর বলে, গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ। রহমত মাহমুদকে তো চেনো, একসময় আমার সাথে ব্যবসাতে হাত লাগিয়েছিল, মাঝপথে আমাকে একা ছেড়ে গিয়েছে। আর আজ যখন আমাদের মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশে বিদেশে এত বড় উচ্চ স্থান পেয়েছে, এখন তারা বলছে তাদের ভাগ তাকে ফেরত দিতে। আমি তাদেরকে তাদের প্রাপ্য টাকাটুকু দিতে চেয়েছি, কিন্তু তারা নিতে চাচ্ছে না। আমার উপর ধমকি দিচ্ছে, আমাকে নাকি মেরে ফেলবে। দেখো সেজুতি, আমি চাই না আমার সাথে তোমার আর আয়ানের কোনো ক্ষতি হোক, তাই আমি চাইছি তুমি আর আয়ান হামিদের সাথে কিছুদিনের জন্য কানাডাতে চলে যাও। আর মিনু আপা আর শেহরিশকে কিছুদিনের জন্য বাইরে কোনো ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আরিয়ানের সেজুতি চমকে ওঠে। তারপর বলে, এসব কি বলছো তুমি? তারা মেরে ফেলবে মানে? পুলিশকে খবর দাও। এত সহজ নাকি? আর আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। পুলিশকেও বলেছি, কিন্তু আমার মন বলছে এখন আমরা নিরাপদ নই। দেখো সেজুতি, প্লিজ না করো না, তুমি আর আয়ান হামিদের সাথে কানাডাতে চলে যাও। সেজুতি বলে, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্লিজ। তুমি আমাকে যাওয়ার কথা বলো না। সেরকম যদি হয় তাহলে আয়ানকে পাঠিয়ে দাও কিছুদিনের জন্য কানাডাতে। ভাবি তো আছে, উনি খেয়াল রাখবে আয়ানের। আর মিনু আপা আর শেহরিশকে কিছুদিন এর জন্য বাড়ি থেকে দূরে রাখুন। আরিয়ান বলে, ঠিক আছে, তাহলে তাই। পরের দিন সকালে আরিয়ান ফোন করে হামিদকে।
ভাই তুই এমার্জেন্সি বাংলাদেশে আসতে পারবি আজ বা কাল? হামিদ চমকে ওঠে। সে বলে, কেন? কিছু কি হয়েছে? সব ঠিক আছে তো? হামিদ অযথা এসব ব্যাপারে টেনশন করবে বলে আরিয়ান কথাটা এড়াতে বলে। আরে না রে, তেমন কিছু হয়নি, তুই দেশে আয় তারপর জানাচ্ছি। এইভাবে আরিয়ানের ভয়ে আতঙ্কে কেটে যায় 2টা দিন। এই 2 দিনের মধ্যে সে পুলিশকে দিয়ে গুলজার ও রহমত মাহমুদকে খোঁজার প্রচণ্ড চেষ্টা করেছে, কিন্তু পুলিশ পর্যন্ত তাদের খুঁজে বের করতে পারেনি। আজকে হামিদ এসেছে, সঙ্গে তার স্ত্রী মরিয়মকে নিয়ে এসেছে। তারা এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়। অনেকটা জার্নি করে এসেছে বলে আরিয়ান তখন আর হামিদকে কিছুই বলেনি। রাত্রিবেলা আরিয়ান তাকে ছাদে ডাকে এবং বলে, হামিদ, তুই আমার একমাত্র ভরসা। আমার ছেলেটাকে তুই একমাত্র রক্ষা করতে পারবি। তুই আর মরিয়ম আমার ছেলেটাকে কানাডাতে নিয়ে যা। ওই গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আমার যাই হোক, আয়ানের যেন কিছু না হয়। আর সেজুতিকে আমি বারবার বলেছি আয়ানের সঙ্গে যেতে, কিন্তু সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তাকে বুঝিয়ে পারছি না। মিনু আপা আর শেহরিশের ব্যবস্থা হয়ে গেছে। যতদিন না এসব ঠিক হচ্ছে ততদিন তারা আমার পিয়ের বাড়িতে ভাড়ায় থাকবে। সে ব্যবস্থা আমি করে নিয়েছি। তুই আয়ানকে নিয়ে গেলে আমি ওদেরকেও পাঠিয়ে দেব। হামিদ বলে। মাই রিল্যাক্স, ব্যাপারটা কি আগে সেটা খুলে বল। আরিয়ান তখন সব ব্যাপারটা খুলে বলে। হামিদ বলে, আচ্ছা ঠিক আছে, আমি মরিয়মকে সব জানাই, তারপর আমি চেষ্টা করছি কাল পরশুর মধ্যে যদি কানাডায় ইমার্জেন্সি এয়ারলাইনের টিকিট পেয়ে যাই তাহলে আমরা দ্রুত রওনা দেব। হামিদ মরিয়মকে সব কিছুই জানায়। সেও খানিকটা চিন্তিত হয়। তারপর বলে, আপনি দ্রুত চেষ্টা করেন এয়ারলাইনের টিকিট পাওয়ার। আমরা আয়নকে নিয়ে কানাডা চলে যাই। পরের দিন হামিদ আরিয়ানকে জানায়, ভাই, আমাদের আজ সন্ধ্যা 6টায় ফ্লাইট। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তোরা দ্রুত সবকিছু গুছিয়ে নে। আর আমি মিনু আপাকেও বলেছি সবকিছু গুছিয়ে নিতে। কালকে ওনাকে ওই বাড়িতে দিয়ে আসবো। হ্যাঁ রে, তাই কর। মিনু ঘরে ছিল। আরিয়ান আর সেজুতি মিনুকে বলল, আপা, আপনি তো সবটাই জানেন। আপনি আপাতত দরকারি জিনিসগুলো গুছিয়ে নিন। হামিদদের সন্ধে 6টায় ফ্লাইট। ওদের এয়ারপোর্টে দিয়ে এসে আমি আপনার আর শেহরিশকে আমার পিয়ের বাড়িতে দিয়ে আসবো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। মিনু জানায়, ভাইজান আজ থাক, আপনি আমাদের কাল দিয়ে আসেন। এমনিতে আপনি আমার আর আমার মেয়ের জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। সেজুতি এবার কিছুটা রেগে যায়। সে বলে, বারবার এই ঋণ শোধ করার কথা বলবেন না তো। আর শেহরিশ আপনার মেয়ে কি ও আমাদেরও মেয়ে? মিনু হাসে। সে আবার বলতে শুরু করে, ভাইজান আপনাকে আজকে কষ্ট করে যাওয়া লাগবে না, আপনি আমাদের কালকে দিয়ে আসেন। এক রাতেরই তো ব্যাপার ভাইজান, কাল না হয় সকালেই দিয়ে আসেন। আরিয়ান আর কিছু বলল না। সে চলে গেল। সন্ধ্যাবেলা হামিদ আর মরিয়ম আয়নকে নিয়ে বার হওয়ার জন্য রওনা দিচ্ছিল। আয়ন এমনিতেই খুব বুঝদার ছেলে। তাকে সেজুতি বুঝিয়েছে সে কয়দিনের জন্য হামিদের সাথে কানাডাতে ঘুরতে যাচ্ছে। কিছুদিন পর সে আর তার বাবা আর মিনু ফুপি আর শেহরিশ আসবে তাকে নিতে। তারপর তাদের সাথে সে বাংলাদেশে চলে আসবে। আয়ন বুঝদার ছেলের মতো তার মায়ের কথাই বুঝে সম্মতি জানায়। তারা যখন রওনা দেবে শেহরিশ তখন মিনুর কোলে ছিল। আয়ান বলে, এই শেহু, আমি চলে যাচ্ছে, আর চালাবো না, একটু কোল থেকে নিচে নামো। মিনু শেহরিশকে নিচেই নামায়। শেহরিশ বলে, কি? এই নাও চকলেট। শেহরিশ চকলেটটা হাতে নিল। আয়ন এবার এক কাণ্ড ঘটিয়ে বসল। সে শেহরিশের গালে একটা চুমু এঁকে দিয়ে দৌড়ে গাড়িতে উঠে যায়। সেটা দেখে সবাই হো হো করে হেসে দেয়। আর শেহরিশ সেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। আরিয়ান ওদের সবাইকে এয়ারপোর্টের গেট পর্যন্ত এগিয়ে দিতে যায়। আয়ান এবার আরিয়ানের কোলে উঠে আরিয়ানের গালে একটা চুমু খায় আর বলে, আব্বু তাড়াতাড়ি এসো আমাকে নিতে। তারপর ওরা সবাই রওনা দেয় কানাডার উদ্দেশ্যে। কে জানে এটাই আয়ান আর তার আব্বু আম্মুর আর মিনুর পিসির সাথে শেষ দেখা। আরিয়ান বাসায় আসতে প্রায় রাত 10টা বেজে যায়। এসে ফ্রেশ হয়ে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে।
শেহরিশ আজ ঘুমায়নি, সে ফোন দেখছে। আরিয়ান তাড়াতাড়ি খেয়ে শেহরিশকে কোলে নিয়ে রুমে চলে যায়। আর এদিকে সেজুতি আর মিনু রাতের খাবার সব কিছু গুছিয়ে রাখছে। কিছুক্ষণ পর সেজুতি ঘরে এসে দেখে আরিয়ান শেহরিশকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর গান গাইছে। ততক্ষণে শেহরিশ ঘুমিয়ে পড়েছে। সেজুতি হাসে, হঠাৎ করে বলে, আচ্ছা শেহরিশ যখন বড় হবে ওকে আয়ানের বউ করলে কেমন হয়? বাড়িতে এত সুন্দর ফুলের মতো মেয়ে থাকতে অন্য মেয়ে কেন ঘরের বউ করব? আর ভালো হবে আমরা সবাই একসাথে থাকবো। আরিয়ান মুস্কি হাসে, সে বলে, তা খারাপ বলনি। তখনই হঠাৎ নিচেই ভীষণ শব্দ হয়। সেজুতি আর আরিয়ান ভাবে মিনুর কিছু হয়েছে, কিন্তু মিনু তার রুমে ছিল। তারা সবাই ভয়ে নিচেই নেমে আসে। ততক্ষণে শেহরিশ উঠে গেছে। সদ্য ঘুম ভাঙায় সে কান্না করে দিয়েছে। তাই আরিয়ান শেহরিশকে মিনু আপার কোলে দেয়। এবার তারা সামনের দিকে তাকাতে দেখে বাড়ির ওয়াচম্যানের লাশ পড়ে আছে। সে যদি জোরে চিল্লিয়ে ওঠে, সঙ্গে সঙ্গে আরিয়ান চেঁচিয়ে ওঠে, বলে, সেজুতি, মিনু আপা, তোমরা শেহরিশকে নিয়ে উপরে যাও। সে যদি মিনু আপা যেতে নেবে তখনই কেউ পেছন থেকে তাদেরকে ধরে দড়ি দিয়ে বেঁধে দেয়। সে যদি চিল্লিয়ে ওঠে, আরিয়ান। আরিয়ান পেছনে তাকাতে যাবে তখনই তার মাথায় কে একটা বাড়ি মারল। আরিয়ান সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ল। তাকেও দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। আরিয়ান খুব কষ্ট করে চোখ খুলে বলল, তোদের এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাদেরকে আটক করিস? গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ দুইজনেই জোরে জোরে হাসতে লাগলো। শালা, তোরে ভালোই ভালোই বলেছিলাম আমাদের নামে কোম্পানি লিখে দে, কিন্তু সহজে তো মানিসনি। তাহলে নে এখন মর। কথাটা বলা শেষ হতে না হতেই একটা বিকট গুলির আওয়াজ হলো। গুলিটা করেছে গোলজার মাহমুদ। সঙ্গে সঙ্গে আরিয়ান মাটির ওপর লুটিয়ে পড়ল। গোলজার মাহমুদ ঘর কাঁপানো শব্দে হেসে উঠল। আর এই আওয়াজ শেহরিশ জোরে জোরে কেঁদে উঠল। সে যদি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ রইল। তার মুখ দিয়ে কোনো বাক্য বার হচ্ছে না। সে কি দেখলো এটা? না না, এটা স্বপ্ন, এটা সত্যি হতে পারে না বলেই জোরে জোরে হাউমাউ করে কেঁদে উঠল। আরিয়ান, না না, এটা সত্যি না। এই শয়তানগুলো তোদের মেরে ফেলবে। না না, এটা হতে পারে না আরিয়ান। সে যদি জোরে জোরে কেঁদে যাচ্ছে। আরে থাম না, কাঁদিস না, তোদের সবাইকে উপরে পাঠাবো। তোদের একটাকেও আস্ত রাখবো না। একবার হাতটা খোল। বড্ড গলার তেজ তোর, বল। দাঁড়া, তোরেও তোর স্বামীর কাছে পাঠাচ্ছি। তোমাদের পায়ে পড়ি, ছেড়ে দাও। তুই আবার কে? মুখ চালাচ্ছিস তো? কথাটা বলেই বন্দুক তাক করলো। রহমত মাহমুদ সাথে সাথে গুলি গিয়ে লাগলো মিনুর কপালে। মিনপা, এই বেয়াদব, একবার হাতটা খোল। তুই কি করবি? যা করার আমরাই করব। বলি একটা ছুরি নিয়ে এগিয়ে গেল গোলজার মাহমুদ। সেজুতির গলার কাছটায় ছুরি চেপে ধরল। সেজুতি বলল, তোরা কেউ রক্ষা পাবি না তোদের। আর বাকি কথা বলার আগেই গুলজার মাহমুদ তার গলায় ছুরি চালিয়ে দেয়। সাথে সাথেই রক্তের বন্যা বয়ে যায়। এদিকে শেহরিশের কেঁদে কেঁদে প্রায় নাজেহাল অবস্থা। গুলজার মাহমুদ এবার শেহরিশের দিকে এগিয়ে যায়, গিয়ে জোরে ঘাড়ে একটা আলতো করে কোপ মারে। শেহরিশ আরও জোরে জোরে কাঁদতে থাকে। রহমত মাহমুদ বলে, ভাই ছেড়ে দাও, এমনি মাসুম মতন দেখতে। আর ও বা কী করবে? এতগুলো প্রাণের বদলে একটা প্রাণ হয় জীবিত থাক। গুলজার মাহমুদ আর রহমত মাহমুদ তাদের চেলাদের নিয়ে বের হয়ে যায়। আর শেহরিশ কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। সকাল 7টা। ভাবি কই? আজ দুধ নিবেন না নাকি? দুধওয়ালা কোনো উত্তর না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে বাড়ির দরজা খোলাই ছিল। সে ভেতরে ঢুকে দেখে পুরো ফ্লোর রক্তে রক্ত। সে ভয়ে তাড়াতাড়ি বার হয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ আগে থেকে জানতো যে এগুলো গোলজার মাহমুদ আর রহমত মাহমুদের কাজ, এবং তদন্তও তারা তাই পেয়েছে। কারণ অনেক আগে থেকে আরিয়ান তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আর পুলিশও কিন্তু তারা এমনভাবে গা ঢাকা দিয়েছিল তাদেরকে খোঁজা সম্ভব হয়ে ওঠেনি পুলিশদের। শেহরিশকে তারা হসপিটালে চেক আপে পাঠায়।
আর বাকিদের লাশগুলো পোস্টমর্টম করতে পাঠায়। আর পুলিশ হামিদকে ফোন দিয়ে সবটা জানায়। তারা এমার্জেন্সি ফ্লাইটে করে দুপুর 2টোর দিকে বাংলাদেশে আসে। আসরের আজানে তাদের সকলের মাটি দেওয়া হয়। আয়ান সবটাই জানে। সে ছোট হলেও অনেকটা শক্ত আর বুদ্ধিমান। সে মুখ দিয়ে একটা শব্দও বার করেনি, শুধু জানে যে তার আব্বু আম্মু আর মিনু ফুপির খুন গুলজার মাহমুদ আর রহমত মাহমুদ করেছে। আয়ান হামিদকে বলল, আমাকে সেহরিশের কাছে নিয়ে চলো। হামিদ এই ছোট্ট ছেলের সাহস দেখে অবাক হচ্ছে। কেমনভাবে একটা ছেলে এত শক্ত হতে পারে, তাও এই বয়সে। হামিদ আয়ানকে নিয়ে হসপিটালে যায়। গিয়ে দেখে সেহরিশ ঘুমাচ্ছে। তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। এখন সে মোটামুটি সুস্থ। সেই দিন আয়ান আজ সেহরিশের সাথে কথা বলতে পারেনি, শুধু তাকে দেখে গেছে। 3 দিন পর আজ হামিদ আয়ানকে কানাডাতে নিয়ে যাবে এবং সে পুলিশদেরকে বলেছে তদন্ত চালিয়ে যেতে, গুলজার মাহমুদ আর রহমত মাহমুদকে যে কোনো মতে আটক করতে। আয়ানকে হামিদ বুঝিয়েছে যে সেহরিশের শরীর অসুস্থ, তাই সে এখন দেশে থাকবে। আয়ান সেটাই বুঝেছে। সে বলল, সেহরিশ কোথায়? তখনই রহিম সেহরিশকে আয়ানের সামনে নিয়ে আসে। আয়ান সেহরিশকে আর তার ঘাড়ের কাঁটাটাকে ভালোভাবে পরীক্ষ করলো। পরপরই সে তার একটা ছোট্ট ব্রেসলেট সেহরিশের হাতে দিল আর বলল, আবার দেখা হবে আমাদের। তারপর তারা রওনা দেয় কানাডার উদ্দেশ্যে। এইভাবেই কেটে যায় অনেকগুলো বছর। আয়ান যত বড় হয় তার মধ্যে তত প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। তার আর অন্য কোনো কথাই মাথায় থাকে না। সে তার চেলাদের খুঁজতে লাগিয়ে দিয়েছে গুলজার মাহমুদ আর রহমত মাহমুদকে। তারা এমনভাবে গা ঢাকা দিয়েছে যে পুলিশ পর্যন্ত তাদেরকে খুঁজতে সক্ষম হয়নি। আয়ান তাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো মতেই তারা ধরা দিচ্ছে না। সে প্রথমে একটা মেয়ের সাথে রিলেশনে গেছিল, কিন্তু মেয়েটা তাকে চিট করেছিল। তাই তারপর থেকে তার কোনো মেয়ের প্রতি বিশ্বাস আসে না। তার কাছে সব মেয়ে চরিত্রহীন আর টাকা ছাড়া কিছুই বোঝে না। বর্তমান বাংলাদেশের মাটিতে পা রেখেছে আয়ান মির্জা। সঙ্গে সঙ্গে সে অন্তুকে কল করলো। লোকেশন পাঠা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। তারপর অন্তু আয়ানকে লোকেশন পাঠালে আয়ান আর শিয়া পৌঁছে যায় সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা অন্ধকার নির্জন জঙ্গলের মধ্যে একটা কুঠিরে পৌঁছায় আয়ান আর শিহাব। সেখানে আগে থেকে উপস্থিত ছিল অন্তুসহ আরও কিছু জন। আয়ান এবার ভেতরে ঢোকে। গিয়ে দেখে একটা অন্ধকার ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় আধমরা হয়ে পড়ে আছেন রহমত মাহমুদ। কোনো হেলদোল নেই তার। আয়ান সেটা দেখে জোরে জোরে ঘর পা কাঁপানো হাসি দিয়ে উঠল। অন্ত, এদিকে আয়। হ্যাঁ স্যার, বলুন। আধমরা হয়েছে কেন? ঠিক করে জাগা ওরে। ওর সাথে অনেক হিসাব নিকেশ বাকি। আর গুলজার মাহমুদের খবর পেয়েছিস? অন্তু বলল, স্যার অনেক চেষ্টা করেছি মুখ দিয়ে বার করার, কিন্তু বেটা মুখ খুলেই না। আপনি চেষ্টা করে দেখেন, বার করতে পারেন কি? আয়ান এবার রহমত মাহমুদের সামনাসামনি একটা চেয়ার নিয়ে বসলো। বলল, কি হলো, এমন আধামরা হয়ে আছিস কেন? ওঠ, তোর সাথে আমার অনেক পুরনো হিসেব নিকেশ বাকি আছে। কি ভেবেছিলিস এত সহজে বার পেয়ে যাবে? কথাটা বলেই পাশে থাকা পানির গ্লাস থেকে পানি নিয়ে ছুঁড়ে মারল রহমত মাহমুদের মুখে। সাথে সাথে কিছুটা পরিবর্তন দেখা গেল রহমত মাহমুদের। সে এবার সামনের দিকে চাইল, বলল, ছাড়, ছেড়ে দে আমায়। ভালো কাজ করছিস না, এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। শালার মুখ দেখ, আত্মারা হয়ে পড়ে আছে, তার জবান কাচের মতো চলছে। এত জোর তোর! তুই আমার কিচ্ছু করতে পারবি না, ছেড়ে দে বলছি। দেখবি কি করতে পারি। কথাটা বলেই আয়ান শিহাবকে বলে, শিহাব দে। আয়ান শিহাবকে বলতেই শিহাব সঙ্গে সঙ্গে আয়ানের হাতে একটা ধারালো ছুরি আর পিস্তল ধরিয়ে দেয়। আয়ান এবার উঠে দাঁড়িয়ে রহমত মাহমুদের দিকে ঝুঁকে তার হাতে থাকা ছুরিটা গলার সাইডে তাক করে বলে, কি তুই একটা কোপ গলাটা কেটে, তারপরে জবান আর তোর কত জোর আমি দেখব। রহমত মাহমুদ মলিন হেসে উঠলেন, বললেন, আমাকে মেরে দিয়েও কোনো লাভ হবে না। তোর বাপ যদি ভালোই ভালোই আমাদের কোম্পানিটা লিখে দিত, তাহলে আজ তোর বাপ কবরে না, তোর পাশেই থাকতো, আর এই দিন দেখতে হতো না। তাই তোরেও ভালোই ভালোই বলছি, আমারে ছেড়ে দে, না হলে তোর বাপের মতন অবস্থা করে দেবো তোর।
বেচারা তোর বাপটার জন্য তোর মা আর একজন নির্দোষী মহিলা মারা গেল। ভেবেছিলাম তুই কিছু করতে পারবি না, কিন্তু তুই দেখছি তোর বাপের থেকে বড় একটা জিনিস। শালা তোর বাপ প্রচুর চেষ্টা করছিল পুলিশ দিয়ে খোঁজার, পারেনি, কিন্তু শেষ পর্যন্ত তুই খুঁজে বের করলি। বাহবা তো একটা দিতেই হয় তোর, শালা জানোয়ার। রহমত মাহমুদের মুখে এই কথাটা শোনা মাত্রই আয়নের মাথায় আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। সে প্রচণ্ড রেগে যায়। সে তার হাতে থাকা ছুরিটা নিয়ে কোপ বসায় রহমত মাহমুদের চেয়ারের সাথে বেঁধে রাখা বাম হাতে। বল, গোলজার মাহমুদ কোথায়? নাহলে একদম শেষ করে দেব। রহমত মাহমুদ ব্যথায় চিৎকার করে উঠলেন। ছটফট করতে করতে বললেন, বলবো না, ভালোই ভালোই বলছি, আমারে ছেড়ে দে, নয়তো খুব খারাপ হবে কিন্তু। বলবি না? দাঁড়া। কথাটা বলেই ছুরি নিয়ে এবার কোপ বসায় ডান হাতে। রহমত মাহমুদের হাত পা বাঁধা থাকায় সে ঠিকমতো নড়াচড়া করতে পারছে না। আয়ান আবারও বলে উঠল, শেষবার মতো বলছে, বলবি হ্যাঁ কি না? ভেবেচিন্তে উত্তর দেবে, নাহলে কিন্তু একদম উপরে পাঠিয়ে দেব। আমার কাছে তোর জন্য ফালতু টাইম নেই। রহমত মাহমুদ ব্যথায় আহাজারি করে বলে, আমি কোনোদিন বলবো না, ভালোই ভালোই বলছি, ছেড়ে দে আমায়। আয়ান এবার প্রচণ্ড রেগে যায়। না, তুই মুখ খোলার পান্তা নয়। মুখ খুললেও মরতিস, না খুললেও মরতিস। তাহলে দেরি কেন? এখনই মর। গোলজার মাহমুদকে আমি ঠিকই খুঁজে বের করব। কথাটা বলেই আয়ান ছুরি নিয়ে রহমত মাহমুদের শার্টের বোতাম এক এক করে টান দিয়ে ছিঁড়ে খুলে ফেলে। তারপর পিস্তলটা বার করে রহমত মাহমুদের দিকে তাক করে আর বলে, আমার আব্বুরে গুলি করে মেরেছিলিস, বল তোরা? আমার মা, আব্বু আর মিনু ফুপুর আর আমার সেউটি কতটা কষ্ট হয়েছিল সেটা আজ তুই বুঝবি। তোর জন্য সেও আজ আমার থেকে দূরে। আজ আমার এই অবস্থার দায়ী একমাত্র তোরা। কথাটা বলে জোরে গর্জে উঠল আয়ান। সাথে সাথে ৫-৬টা গুলি গিয়ে লাগলো রহমত মাহমুদের উন্মুক্ত বুকে। রহমত মাহমুদের চোখ মুখ খিচে প্রাণটা বের হয়ে গেল। আয়ান বলল, অন্তু, শিহাব, এবার ওরে পিস পিস করে কাট, কেটে পুকুরে ফেলে দেয়। ওর মতো মানুষের জন্য কবরে জায়গা নেই। আর সব ভালোভাবে পরিষ্কার করবে। রহমত মাহমুদের কোনো রকম চিহ্ন যেন না থাকে। আয়ানের কথা মতো তারা তাই করলো। তারা রহমত মাহমুদকে পিস পিস করে কেটে একটা বস্তার মধ্যে পুরে আয়ান সহ সবাই যায় জঙ্গলের মধ্যে থাকা একটা পুকুরে। সেখানে গিয়ে তারা সবাই সেটা পুকুরে মাছেদের খাদ্য হিসেবে ঢেলে দেয়। আয়ান বলে, তুই মাছেদেরই খাবারের জন্য। হ্যাঁ। তারপর তারা সেখান থেকে চলে আসে সেই কুঠিরে। শিহাব, আমার লাগেজ থেকে একটা শার্ট আর প্যান্ট বার করে আন। আয়ানের কথা মতো সিহাব একটা শার্ট আর প্যান্ট এনে দেয়। আয়ান আগের জামা কাপড়গুলো ছেড়ে অন্য জামা কাপড় পরে রওনা দেয়। ওখান থেকে ফিরতে প্রায় সকাল 7টা বেজে যায় তাদের। আয়ানের সাথে অন্তু আর সিহাবও আছে। আয়ান তাদের বাড়ি আসে। সেখানে কেউ থাকে না। মাঝে মধ্যে কয়জন এসে ঘর পরিষ্কার করে দিয়ে যায়। আয়ান আসবে তাই তাদের বাড়ি আবার পরিষ্কার করা হয়েছে। আজ দুপুর 3টের সময় তাদের ফ্লাইট। আয়ান আর সিহাবের সাথে অন্তুও যাবে কানাডাতে। আয়ান বাড়ির মধ্যে প্রবেশ করতেই অতীতের কিছু আবছা স্মৃতি ভেসে আসে। বাধ্য ছেলের মতো সেই সব এড়িয়ে দোতলায় তার আম্মু আব্বুর রুমে উঠে গেল। খানিকক্ষণ ঘরটায় চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর লাগেজ থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে বাথরুমে গিয়ে প্রায় আধ ঘন্টা পর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। কালকে ভালো করে ঘুম হয়নি। আজকে অন্তত সে এত বছর পর একটা শান্তির ঘুম ঘুমাবে। মনের এক পাশটা তার একটু হালকা লাগছে। দুপুর 1টা নাগাদ সিহাবের ডাকে ঘুম ভেঙে যায় আয়ানের। স্যার ওঠেন, কিছু খেয়ে নিন, 3টার সময় ফ্লাইট, 1 ঘন্টার মধ্যে বেরোতে হবে। আয়ান বিরক্ত হয়ে বলে, যাচ্ছে। তারপর আয়ান উঠে হাতে মুখে পানি দিয়ে নিচে চলে যায়। অন্তু বাইরে হোটেল থেকে খাবার এনেছে। তারা 3জন মিলে সেটা খেয়ে নেয়। খাওয়া শেষে আয়ান ঘরে আসে। এসে তার ব্যাগপত্র গোছাতে থাকে। হঠাৎ করে চোখ যায় তার মায়ের আলমারিতে। সে অনেক যত্ন সহকারে আলমারিটা খুলে তার মায়ের অনেক জিনিসপত্র দেখতে পায়। হঠাৎ করে এই পাষাণ হৃদয়ের মানুষটার চোখ দিয়ে 2-3 ফোঁটা জল পড়ল। সে তার মায়ের বিয়ের শাড়িটা আর কিছু গহনা কি মনে করে তার ব্যাগের মধ্যে পুরে নিল।
তারপর যত্ন সহকারে আবার আলমারিটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর তারা তিনজন রওনা দেয় তাদের গন্তব্যস্থলে। তাদের প্লেন কানাডাতে ল্যান্ড করে পরের দিন সকাল 11:40 প্রায় 20 ঘন্টা 45 মিনিটের জার্নি। তারা সকলেই খুবই ক্লান্ত। একটা ক্যাব ভাড়া করে তারা তাদের বাড়ি পৌঁছায়। আজকে আয়ান আর বাড়ি থেকে বের হলো না। সে খুবই ক্লান্ত, তাই সারাদিন ঘুমিয়েই কাটালো। রাত্রিবেলা মিস জেনি তাকে ডাকে। তার ডাক শুনে আয়ান উঠে কিছু খেয়ে আবার শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠে আয়ান অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। মিসেস জেনিকে সে জানায়, মিস জেনি, আজকে দুপুরে লাঞ্চ করতে আসবো না। কিছুদিন অফিসে যায়নি, অনেক কাজ আছে, আজকে ফিরতে পারবো না। ঠিক আছে। আজকে সেহরিশ বাংলাদেশে যাবে। তার আজ সন্ধে 6টায় ফ্লাইট। সাবধানে থাকিস মা, আর তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মিষ্টিমা, তুমি চিন্তা করো না, আর আমি তাড়াতাড়ি চলে আসবো। বলে সে একটা ক্যাব ভাড়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। আয়ান সারাদিন অফিসে কাজ করে অনেকটা ক্লান্ত, তাই সে বাইরে বার হয়ে তাদের অফিসের সামনে থাকা একটা ছোট্ট পার্কে এসে ধূমপান করছে। এদিকে সেহরিশ যে ক্যাবে করে যাচ্ছিল সেই ক্যাব হঠাৎ মাঝপথে খারাপ হয়ে যায়। ম্যাম, আপনি একটু ওয়েট করেন। আমার সহপাঠীকে বলেছি, ও এক্ষুনি অন্য একটা ক্যাব নিয়ে আসছে। আশা করছি আপনার লেট হবে না। সেহরিশ মাথা নাড়িয়ে বলল, কোনো সমস্যা নাই, আমি এমনিতেই 30 মিনিট আগে বাড়ি থেকে বের হয়েছি। আমি তাহলে সামনের পার্কে গিয়ে ওয়েট করি, উনি আসলে আপনি আমাকে ডাক দিয়েন। আচ্ছা ম্যাডাম। সেহরিশ তার লাগেজ নিয়ে পার্কে গিয়ে একটা বেঞ্চিতে বসে তার পরনে একটা ঢোলা জিন্সের প্যান্ট আর একটা হাঁটুর নিচে পর্যন্ত কুর্তি আর মাথায় হিজাব। হঠাৎ আয়ানের চোখ যায় চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে। খানিকক্ষণ ভ্রু কুঁচকে তাকায় মেয়েটির দিকে, তারপর হাতে থাকা সিগারেটটা ফেলে একটা হাসি দিয়ে এগিয়ে যায় মেয়েটির দিকে। তারপর একটু ভাব নিয়ে বলে, বাহ মিস সেহরিশ, আজ আপনি এখানে? হঠাৎ অপরিচিত কারোর মুখে নিজের নাম শুনে চমকে মাথা তুলে তাকায় সেহরিশ। সে যেটা দেখে সেটার জন্য একদম প্রস্তুত ছিল না। সে থতমত খেয়ে বলে, আপনি? আয়ান বাঁকা হেসে বলে, কেন, ভয় পেলেন নাকি? আসলে সেহরিশের কথার মাঝেই আয়ান বলে ওঠে, আপনার ফোনটা একটু দিন তো। না, আসলে আমার ফোন হঠাৎ করে সুইচ অফ হয়ে গেছে, তাই একটু খুব ইমার্জেন্সি কল করব। সেহরিশ রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। সে কিছু না বলে কম্পিত হাতে ফোনটা এগিয়ে দেয় আয়ানের দিকে। আয়ান মুচকে এসে ফোন ধরায় সিহাবকে। হ্যালো, কে? আয়ান গম্ভীর গলায় বলে, জি জি স্যার বলুন। আয়ান বলে, 5 মিনিটের মধ্যে অফিসের সামনের পার্কে গাড়ি নিয়ে হাজির হও। বলেই কল কেটে দেয়। আয়ান এবার সেহরিশের পাশে গা ঘেঁষে বসে। সেহরিশ পাশে একটু সরে যেতে নিলেই আয়ান সেহরিশের কোমর জড়িয়ে আরও কাছে আনে। সেহরিশ হতভম্ব হয়। সে বলে, কি করছেন কি আপনি এসব? আয়ান এবার সেহরিশের আরও একটু কাছে গিয়ে কানের লতিতে ঠোঁট ঠেকিয়ে বলতে শুরু করে, কেন, সেদিন রাতে তো নিজে এসেছিলে আমার কাছে, আজ না হয় আমি আসলাম। আজকে তোমার কাস্টমার না হয় আবার আমিই হই। ট্রাস্ট মি, আগের থেকে আরো। সেহরিশের কান দিয়ে মনে হয় আগুন বার হলো না। সে বাকি কথাটা আর শুনতে পারল না। সে উপায় না পেয়ে সেই রাতে এসেছিল তার কাছে, তাই বলে লোকটা তাকে এত খারাপ বলতে পারল। সে এবার প্রচণ্ড রেগে যায়। আয়নের থেকে কোনো মতে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলে, কি ভেবেছেন কি আপনি আমাকে? যা ইচ্ছে তাই বলবেন? চলে যান এখান থেকে। হ্যাঁ, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, কিন্তু একটা মানুষের পরিস্থিতি না জেনে কিছু বলার অধিকার আপনার নেই। আমার আপনার চুক্তি ছিল 1 রাতের জন্য, সেটা মিটে গিয়েছে। তো তারপরে আপনার আর কোনো অধিকার নেই আমার উপরে। আয়ান নেশাত্মর কণ্ঠে বলে, তাহলে আবার চুক্তি করি। এরপর 1 দিন না, 3টা আর একটু বাড়িয়ে দিন। বদলে যত ইচ্ছে তত অ্যামাউন্ট নিন। এবার আয়ান উঠে সেহরিশের কানের কাছে গিয়ে বলে, আমার না আপনার প্রতি অনেক ইন্টারেস্ট আছে, প্লিজ না করবেন না। সেহরিশ এবার রেগে আয়ানের গালে একটা জোরে চড় বসিয়ে দেয় আর বলে, মুখ সামলে কথা বলেন, আপনার কোনো অধিকার নেই এসব বলার। আয়ানের চোখ মুখ মুহূর্তেই রাগে লাল হয়ে যায়।
তার বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো যে তার সাথে কি হয়েছে। সাথে সাথে সে সেহেরিসের হাত জোরে জোরালো কণ্ঠে বলে ওঠে, তুই আমার গায়ে হাত তুলিস? এই আইন মির্জার গায়ে? শালি রাস্তার মেয়ে, চল আমার সাথে।